নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস জমে গেল আইপিএল প্লে অফসের লড়াই। তো সেখানে কিন্তু আজকে ম্যাচ ছিল সুপার সানডেতে, দুপুরবেলা ম্যাচ ছিল মহেন্দ্র সিং ধোনির, রাত্রে ম্যাচ ছিল বিরাট কোহলির, মানে দুপুরে চেন্নাই, রাত্রে আরসিবি। এবং সিএসকে আর আরসিবি দুই দলই কিন্তু নিজেদের ম্যাচ জিতে একটা কিন্তু দারুণ জায়গায় চলে গেল, মানে প্লে অফের লড়াইটা। সেখানে যে নেক্সট চেন্নাই বনাম আরসিবি ম্যাচটা হতে চলেছে, সেই ম্যাচটার রেজাল্ট থেকে কিন্তু কোন টিম আইপিএল প্লে অফসে যাবে সেটা কিন্তু ঠিক হতে পারে। এবং সেই জায়গাতে ডেফিনেটলি চেন্নাই সুপার কিংস তারা কিন্তু রাজস্থানকে ভালোভাবে হারিয়েছিল আজকে প্রথম ম্যাচে, এবং দিন তারা অনেকটা ভালো জায়গাতে ছিল। বাট আরসিবিও যে একটা 47 রানের বড় ভিক্টরি নিল দিল্লির এগেনস্টে, সেটা কিন্তু আরসিবিকেও অনেকটা এগিয়ে দিল। বর্তমানে কি সিচুয়েশন, চেন্নাই নাকি আরসিবি, কোন টিমটা আইপিএল প্লে অফসে যেতে পারে, কি সিনারিও আছে, সেটা তোমাদেরকে এক্সপ্লেন করবো এই ভিডিওতে, এবং অনেকটা ক্লিয়ার এক্সপ্লেনেশন পেয়ে যাবে। লাস্ট যে ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম অনেকে বলছিলে শুধু দিল্লি আর লখনৌ শুনে গেলাম, বুঝতে পারলাম না। বাট আই থিঙ্ক আজকে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সামনে সিনারিওটা, এবং তার সঙ্গে সঙ্গে এই দুটো ম্যাচ নিয়েও একটু কথা বলে নেব। তো প্রথমে যদি আজকের চেন্নাই বনাম রাজস্থান ম্যাচটা নিয়ে কথা বলে যে, এই ম্যাচে কিন্তু আমার রাজস্থানের খেলাটা একটু অন্যরকম লাগলো। মানে মনে হলো যেন রাজস্থান ইচ্ছা করে হারার জন্যই নেমেছিল, কেউ কেউ বলতে পারে জয়সা সুপ্রিমেসি। এবং সেই জায়গাতে কিন্তু রাজস্থান আর চেন্নাই এই দুটো টিমের ম্যাচ ছিল, ভুলে গেলে চলবে না। এবং সেখানে কিন্তু রাজস্থান ফার্স্টে ব্যাট করতে নেবে, মানে প্রথমত টসে জিতে ফার্স্টে ব্যাট করার সিদ্ধান্ত নিল। দুপুরের ম্যাচগুলোই আমরা দেখছি যে চেস করাটা ইজি হচ্ছে, সেখানে ফার্স্টে ব্যাট করতে যাওয়ার দরকার কি ছিল বুঝলাম না। এবং সেখানে ব্যাট করতে গিয়ে কিন্তু রীতিমতো স্ট্রাগল করে রাজস্থান রয়্যালস, স্ট্রাগল করে বলতে গেলে কিন্তু রাজস্থানের থেকে আমরা ইন্টেন্ট দেখলাম না, মানে মেরে খেলার যে একটা ইন্টেন্ট, মেরে খেলবো, সেটাই রাজস্থানের থেকে পেলাম না। অবশ্যই পিচ একটু বলতে পারো টাফ ছিল, চেন্নাই ভালো বোলিং করেছে, তার পাশাপাশি রাজস্থান যে ইন্টেন্টটা দেখানো দরকার ছিল সেটা আমার মনে হয় না রিয়ান পারাগ আর ধ্রুব জুরেল ছাড়া কেউ দেখিয়েছে সেভাবে। এবং সেখানে রাজস্থান অতিরিক্ত স্লো খেলে, এবং যে রানটা করে সেটা কখনোই উইনিং টোটাল ছিল না। 141 রান করে, যেটা অনেক ইজিলি কিন্তু চেন্নাই চেস করে দেয়। চেন্নাইয়ের বোলিংয়ের কিন্তু হিরো ছিল সিমরজিৎ সিং, এই প্লেয়ারটা কিন্তু রিসেন্টলি খুব ভালো বোলিং করছে। এবং ব্যাটিং করতে এসে রাচিন রবীন্দ্র ঠিকঠাক স্টার্ট দেয়, ঋতুরাজ গায়কোয়াড অ্যাঙ্কর রোলটা প্লে করে, ড্যারেল মিচেলও রান করে, দুবেও একটু রান করে, লাস্টে সমীর রিজভি আসে, তো তারা মিলে ম্যাচটা জিতিয়ে দেয়। খুব একটা অসুবিধে কিছু হয়নি, হবার কথাও ছিল না। যে রানটা রাজস্থান করেছিল সেটা তোলার জন্য, এবং সেখানে 14 পয়েন্টে পৌঁছে যায় চেন্নাই, ভালো নেট রান রেট। তো অ্যাডভান্টেজে তো চলে গিয়েছে চেন্নাই সুপার কিংস অলরেডি আইপিএল 2024 প্লে অফস খেলার জন্য। তবে যেটা একটা ইন্টারেস্টিং বিষয় হলো সেটা হচ্ছে আজকে কিন্তু রবীন্দ্র জাদেজা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড করে আউট হলো, এবং ভাই আমার মনে হয়েছে এটা সঠিক সিদ্ধান্ত, আম্পায়ার কিন্তু ফেয়ার সিদ্ধান্ত দিয়েছে। সেকেন্ড টাইম জাদেজা কিন্তু এটা করলো, প্রথমবার হায়দ্রাবাদের এগেনস্টে করেছিল, যেখানে কিন্তু প্যাট কামিন্স অ্যাপিল করে না, বাট সঞ্জু স্যামসন আজকে অ্যাপিল করে। এবং দেখা যায় যখন সঞ্জু বলটা ছুঁড়তে যাচ্ছে সেই সময় জাদেজা পেছন দিকে দেখছে, এবং দেন জাদেজা যে লাইনে রান করে সেটা কিন্তু একদম উইকেটে সোজাসুজি ছিল, মানে সঞ্জু স্যামসন বলটা যে থ্রো করবে তার সামনে উইকেটে ছিল না। এবং এমনিতেই পিচ দিয়ে কিন্তু ছোটার কোনো নিয়ম নেই, সেটা করলেও ফাইন হয়। এবং সেখানে জাদেজা পিচ দিয়ে ছুটছিল, তার আগে দেখেও ছিল সঞ্জু স্যামসনের বল তার গায়ে লাগে। আম্পায়ার কিন্তু মানে লিটারেলি শুনতে একটু খারাপ লাগছে, বাট আম্পায়ার এরকম বলছে যে পরিষ্কার দেখা যাচ্ছে ইচ্ছা করে ছুটছে, ইচ্ছা করে বল গায়ে লাগাচ্ছে, আউট এটা। এইভাবে আম্পায়ার আউট দিল, মানে এত দর্শকদের সামনে জাদেজার ময়ে ময়ে হয়ে গেছিল ওখানে। এবং জাদেজা এটা সেকেন্ড টাইম করলো, সেটাও একটা দেখার বিষয়। আমি জানি না জাদেজা কি বলছিল তারপর, মানে আউট হয়ে একটুখানি রাগ দেখাচ্ছিল, বাট ফেয়ার সিদ্ধান্ত, ওরকম করার তো নিয়ম নেই, তুমি তো ছুটতে পারো না মাঝখান দিয়ে। তো সেখানে কিন্তু অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড করে কিন্তু জাদেজা আজকে আউট হয়েছে। এবং দেন রাত্রের যে ম্যাচটা ছিল সেই ম্যাচে কিন্তু আরসিবি খেলতে নেমেছিল দিল্লির এগেনস্টে, এবং ব্রিলিয়েন্ট একটা ম্যাচ আরসিবি খেললো ভাই, হ্যাটস অফ টু আরসিবি। হ্যাঁ, আরসিবি টিমকে নিয়ে মাঝে মধ্যে খেসা করেছি, বাট এই আরসিবি টিমটা যারা 8টা ম্যাচে মাত্র একটা ম্যাচ জিতেছিল, সেখান থেকে টানা 5টা ম্যাচ জিতে লাস্ট অব্দি আইপিএল প্লে অফসে যাবে কি যাবে না সেটা অন্য কথা, বাট তারা যে কামব্যাকটা করেছে, লাস্ট ডে অব্দি লড়াইটা যে করছে, এটার জন্য অনেকটা ক্রেডিট তারা ডিজার্ভ করে। এবং দিল্লিকে হারিয়ে কিন্তু দিল্লিকে এবারের আইপিএল থেকে ছিটকে দিল, দিল্লির সামনে আর কোনো সুযোগ দেখছি না। এবং দিল্লি অ্যাকচুয়ালি কিন্তু নিজেদের পাই নিজেরা কুরুলটা মারলো, সেটাও বলা যেতে পারে। তো আরসিবি ফার্স্টে ব্যাট করতে যায়, দিল্লির টিমে ঋষভ পন্থ ছিল না, এই ম্যাচের জন্য সাসপেন্ড হয়ে গেছিল ঋষভ পন্থ 3-4টে ম্যাচে স্লো ওভার রেট মেনটেন করার জন্য। এবং আরসিবি ব্যাট করতে গিয়ে ডুপ্লেসি ভালো স্টার্ট দিতে পারেনি, বাট কোহলিকে ছন্দে লাগছিল, তবে কোহলিও কিন্তু ঈশান্তের সঙ্গে একটু হাসি মাজাকের মধ্যে আউট হয়ে যায়। এবং সেই জায়গাতে কিন্তু আরসিবি যেই ঘুরে দাঁড়িয়েছে, আমার মনে হয় এখানে কিন্তু সব থেকে বড় অবদান রজত পাটিদার, তার ফর্মে ফিরে আসা, এবং তার সঙ্গে সঙ্গে উইল জ্যাক্সকে নিয়ে আসা। এটা মরসুমের শুরু থেকে বলছিলাম উইল জ্যাক্সকে খেলানো উচিত আরসিবির, এবং উইল জ্যাক্স আসার পর থেকেই কিন্তু ইম্প্যাক্ট রাখছে। এবং উইল জ্যাক্স আর রজত পাটিদারের মধ্যে একটা ব্রিলিয়ান্ট পার্টনারশিপ হয়, রজত কিছু অসাধারণ শট খেলে, উইল জ্যাক্সও মারে। উইল জ্যাক্স 29 বলে 41 করে, রজত পাটিদার 32 বলে 52 করে, ক্যামেরন গ্রিনও একটু ঠিকঠাক রান করে। এবং একটা সময় কিন্তু মনে হচ্ছিল আরসিবি ইজিলি 215
215 220 করতে পারে, বাট লাস্টের দিকে কিন্তু আরসিবির ব্যাটিং খুব একটা ভালো হয়নি এটা বলতে হয়, যে কারণে আরসিবি 187 রানই আটকে যায়। তবে পাটিদার আর উইল জ্যাক্স তারা যেরকম মঞ্চ দিয়েছিল আরও 25-30 রান তো আরসিবি এক্সট্রা করতেই পারত। তবে সেখানে দিল্লি ব্যাট করতে আসে, ওয়ার্নার ফার্স্টে আউট হয়ে যায়, তবে জেক ফ্রেসার ম্যাকগ্রাথ কিন্তু 6 দিয়ে শুরু করে এবং আরসিবিকে এই রান চেষ্টা আটকাতে গেলে দুটো প্লেয়ারকে আউট করতে হতো, একটা জেক ফ্রেসার ম্যাকগ্রাথ আর একটা ক্রিস্টিয়ান স্টাবস। আর ভাগ্যের এমনই খেল, মানে আরসিবির কাছে কিন্তু এখন লাকটা ফিরে এসেছে। মানে সেখানে দেখবে উইল জ্যাক্স এবং রজত পাটিদার তাদের কিন্তু অনেকগুলো ক্যাচ মিস হয়েছে, দিল্লি সহজ ক্যাচ ফেলেছে এবং তার সঙ্গে সঙ্গে জেক ফ্রেজার ম্যাকগ্রাথ যে প্লেয়ারটা ব্রিলিয়ান্ট ফর্মে আছে কীভাবে রান আউট হলো, সেখানে কিন্তু শাই হোপের একটা সোজাসুজি শট ইয়াস দয়ালের হাতে লাগে, বল চলে যায় হচ্ছে স্টাম্পে, জেক ফ্রেজার ম্যাকগ্রাথ রান আউট, উল্টো দিকে ক্রিস্টিয়ান স্টাবসও কিন্তু একটা মিক্স আপ হয়, সেখান থেকে রান আউট। দুটো সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু রান আউট হয়েই চলে যায়। দেন সিরাজ ভালো বল করে, একটা ভালো কথা যে ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু সিরাজ ছন্দে ফিরেছে, একদম শুরুতেই একটা ইয়র্কার দিয়ে শুরু করেছিল, দেন তোমার এসে সেরা একটা ডেলিভারিতে কিন্তু কুমার কুশাগ্রাকে আউট করে। আরসিবির ঘুরে দাঁড়ানোর আরও একটা কিন্তু প্রধান কারিগর হচ্ছে সিরাজ, তার ফর্মে ফিরে আসা। ইয়াস দয়াল ভালো বল করে। আরসিবির হয়ে কিন্তু দিল্লির হয়ে কিন্তু একা লড়াই করে হচ্ছে অক্সর প্যাটেল, যদিও সেটা ইনাফ ছিল না, 57 রান সেটা করে আজকের ক্যাপ্টেন ছিল, বাট লাস্ট অব্দি আরসিবি ইজিলি 47 রানে জিতে গেল এবং জিতে কিন্তু আরসিবি দুটো পয়েন্টের পাশাপাশি নিজেদের নেট রান রেটটা অনেকটা বাড়িয়ে নিল। এবার চলে আসে যাক পয়েন্টস টেবিলের দিকে, আরসিবি এবং চেন্নাইয়ের কি সিচুয়েশন, কিভাবে তারা কোয়ালিফাই করতে পারে। দেখো চেন্নাইয়ের সিচুয়েশন ক্লিয়ার, চেন্নাই কিন্তু পরের ম্যাচটা আরসিবিকে যদি হারিয়ে দেয় তারা ইজিলি কোয়ালিফাই করবে। আমরা ধরে নিচ্ছি যে হায়দ্রাবাদ তাদের দুটো ম্যাচ আছে, একটা ম্যাচ তারা জিতবে, 16 পয়েন্টে পৌঁছে তারাও কোয়ালিফাই করে নেবে, এটা ধরে 4 নম্বর স্পটটার জন্য আমরা দেখছি, ঠিক আছে। তো সেখানে কিন্তু যদি চেন্নাই আরসিবিকে হারিয়ে দেয় তারা ইজিলি কোয়ালিফাই করছে, কোনো সমস্যার জায়গা নেই। তবে কিন্তু আরসিবি যদি চেন্নাইকে হারায় এবং চেন্নাইয়ের নেট রান রেটটা টপকে দেয়, সেখানে কিন্তু আরসিবি চেন্নাইকে টপকে যাবে এবং 14 পয়েন্টে চেন্নাই আছে, আরসিবি চেন্নাইকে লাস্ট ম্যাচে হারালে তারা 14 পয়েন্টে চলে যাবে, চেন্নাই 14তেই থাকবে এবং নেট রান রেটে টপকে কিন্তু আরসিবি চলে যেতে পারে 4 নম্বরে। এবং সেটার জন্য আরসিবিকে কি করতে হবে, আরসিবিকে কিন্তু মোটামুটি 18-20 রান ধরে রাখো, ওই রকম একটা রানের ব্যবধানে কিন্তু চেন্নাইকে হারাতে হবে। মানে আরসিবি যদি 200 রান করে চেন্নাইকে 180-র মধ্যে আটকে দিতে হবে, বা ধরো ফার্স্টে ব্যাট করলেও মানে চেন্নাই, আরসিবিকে ওই 17 ওভার 3 বল ওই রকম একটা সময় কিন্তু রানটা চেস করতে হবে, বা 17 ওভারের মধ্যে। তো আমি হিসেব করে দেখলাম এরকম একটা ইকুয়েশন কিন্তু দাঁড়াচ্ছে, এক্স্যাক্ট কি সেটা বলে দেবো তোমাদেরকে, বা এই ভিডিওরও পিন কমেন্টে দিয়ে দিতে পারে যদি পেয়ে যায় সেই নাম্বারটা, বাট ওরকম ধরতে পারো যে যদি 20 রানে চেন্নাইকে হারায় বা 3 ওভার বাকি থাকতে রানটা চেস করে দেয়, সেখানে কিন্তু আরসিবি যদি চেন্নাইকে হারায় ওইভাবে, আরসিবি কিন্তু চেন্নাইয়ের নেট রান রেটটাকে টপকে যাবে, 14 পয়েন্টে পৌঁছে যাবে এবং চেন্নাইকে টপকে সেক্ষেত্রে কিন্তু আরসিবি কোয়ালিফাই করে যেতে পারে। তো এই একটা ভালো সুযোগ কিন্তু আরসিবির সামনে আছে এবং চেন্নাইয়ের সামনেও আছে। তবে আর একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে এর পাশাপাশি, যে লখনৌ সুপার জায়ান্ট তাদের দুটো ম্যাচ আছে, তাদের দুটো ম্যাচের মধ্যে তারা যেন একটা ম্যাচ হারে। লখনৌ যদি তাদের দুটো ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে তারা 16 পয়েন্টে পৌঁছে যাবে। চেন্নাইয়ের কাছে তারপরেও মানে আরসিবিকে হারালে তারা কোয়ালিফাই করবে, বাট আরসিবির কাছে লখনৌ 16 পয়েন্টে পৌঁছে গেলে সেরকম সুযোগ থাকবে না যদি না হায়দ্রাবাদ পরে দুটো ম্যাচের দুটোই হারে। অত সেখানে কিন্তু বর্তমানে এরকম জায়গায় দাঁড়িয়ে আছে, আরসিবিকে কোয়ালিফাই করতে গেলে চেন্নাইকে ওরকম 20 রানের ব্যবধানে হারাতে হবে, এরকম একটা ইকুয়েশন আছে, এবং তার পাশাপাশি লখনৌকে একটা ম্যাচ হারতে হবে। সেটা যদি হয় তাহলে কিন্তু আরসিবি কোয়ালিফাই করে যাবে আইপিএল প্লে অফসের জন্য, এবং সেটা করলে সেটা কিন্তু মিরাকেলের থেকে কম কিছু হবে না। এরকম কামব্যাক আমরা খুব কমই দেখতে পাবো, যেখানে 8টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ তারা জিতেছিল, সেখান থেকে যদি এরকম কামব্যাক করে তারা প্লে অফসে কোয়ালিফাই করতে পারে, সেটা একটা আলাদাই কিছু ব্যাপার হয়ে যাবে, সেই 2014-এর কেকেআরের মতো ব্যাপার হবে অনেকটা। তো সেখানে তোমাদের মতামত জানিও, তোমাদের কি মনে হচ্ছে আরসিবি করতে পারবে, নাকি মহেন্দ্র সিং ধোনিরাই লাস্ট হাসিটা হেসে তারা প্লে অফে কোয়ালিফাই করবে? তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কি মনে হচ্ছে। ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।